Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear viewers and my affectionate students, I hope you all are safe and sound by the grace of Almighty. Today I am going to discuss on preposition part 2. In the first part, I have given you some primary level concept on preposition, but today I am going to discuss every preposition elaborately. Basically, আজকে আমি চারটি preposition নিয়ে আলোচনা করব: about, above, on, over. প্রথমে আমরা about দিয়ে শুরু করি। এটি বহুল ব্যবহৃত একটি প্রিপোজিশন এবং আমাদের অনেক ক্ষেত্রে এটি কাজে লাগে। এর সাধারণ অর্থ হচ্ছে সম্পর্ক বা বিষয়ে, অর্থাৎ যেখানে সম্পর্ক বা বিষয়ে এরকম অর্থের কোনো প্রিপোজিশন দরকার হয় সেখানে আমরা সাধারণত অ্যাবাউট ব্যবহার করে থাকি। যেমন আই নো এভরিথিং অ্যাবাউট হিম, মানে আমি তার সম্পর্কে সব কিছু জানি। তাহলে দেখো তার সম্পর্কে, তাহলে এখানে সম্পর্কে অর্থের প্রয়োজন হচ্ছে, এই জন্য আমরা অ্যাবাউট ব্যবহার করলাম। খুব সহজ জিনিস কিন্তু। হোয়াট ইজ দ্য বুক অ্যাবাউট, মানে বইটি কি সম্পর্কে বা বইটি কি বিষয়ে। তাহলে এখানে দেখো বিষয় বা সম্পর্কে এরকম অর্থের প্রয়োজন হচ্ছে, এই জন্য আমরা অ্যাবাউট ব্যবহার করছি। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এবং এটি আমি ফার্স্ট পার্টে বলেছিলাম যে প্রেপোজিশন যে সবসময় বাক্যের মাঝখানে বসে এরকম কিন্তু নয়। প্রেপোজিশনগুলো বাক্যের একদম শুরুতে বসতে পারে, বাক্যের একদম শেষে বসতে পারে। তো তোমাদের কি মনে আছে যে প্রিপোজিশনগুলো বাক্যের একদম শেষে বসে তাকে কি বলে? আমি মনে করিয়ে দিচ্ছি, যে প্রিপোজিশন বাক্যের একদম শেষে বসে তাকে বলা হয় ডিটাচড প্রিপোজিশন। ডিটাচড প্রিপোজিশন। তাহলে অ্যাবাউট এখানে ডিটাচড প্রিপোজিশন। পরের বাক্যটা দেখি, হি ইজ রাইটিং এ বুক অ্যাবাউট দেম, সে তাদের সম্পর্কে একটি বই লিখছে। খুব সহজ বাক্য। এটি রেডমার্কড সেন্টেন্স, অর্থাৎ এটি একটা কম্পিটিটিভ এক্সামে এসেছিল, এবং পরবর্তীতে যখন দেখবে যে সেন্টেন্সগুলো রেডমার্ক, তখন এগুলো অবশ্যই বুঝবে কোনো না কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে। চারিদিকে বোঝাতেও আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারি। যেমন আই wrapped a piece of cloth about my finger, মানে আমি আমার আঙুলের চারপাশে একখণ্ড কাপড় জড়ালাম। একটা ছবি দিয়ে বিষয়টি ক্লিয়ার হয়ে নেই। দেখো আঙুলের চারপাশে একটা কাপড় পেঁচানো হয়েছে। আমরা অনুরূপভাবে পহেলা বৈশাখে অথবা অন্য কোনো সময় মাথার চারপাশে গামছা পেঁচাই, সেক্ষেত্রে কিন্তু আমরা মাথার চারদিকে গামছা পেঁচাই, সেক্ষেত্রে আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারি। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে অ্যারাউন্ড মানেও চারিদিকে, অ্যাবাউট মানেও চারিদিকে, তাহলে পার্থক্যটা আমরা কি করে বুঝবো? পার্থক্য বোঝার খুবই সহজ একটা উপায় রয়েছে। সাধারণত যেখানে বাউন্ডারি বা সীমানা রয়েছে, যেমন বাড়ির চারদিকে, আঙিনার চারদিকে, বৃত্তের চারিদিকে, এরকম যখন চারিদিকে বোঝাবে, মানে বাউন্ডারি থাকবে, তখন আমরা অ্যারাউন্ড ব্যবহার করব। কিন্তু এই যে মাথার চারদিকে, গামছার চারদিকে, এখানে কিন্তু বাউন্ডারি যুক্ত কিছু নাই। তো এরকম ক্ষেত্রগুলোতে আমরা অ্যাবাউট ব্যবহার করব। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এরপরের অর্থ চলে যায় প্রায় বা কাছাকাছি বোঝাতে, অর্থাৎ আনুমানিক কোনো কিছু, যেমন আনুমানিক ওজন, আনুমানিক বয়স, আনুমানিক উচ্চতা, এরকম কোনো কিছু বোঝানোর জন্য আমরা অ্যাবাউট ব্যবহার করে থাকি। যেমন মুশফিকুর রহিম ইজ অ্যাবাউট 5 feet 3 inches। দেখো আমরা মুশফিকুর রহিমকে মোহাম্মদ ইরফানের সাথে দেখতে পাচ্ছি, তাই না? আমাদের লিটল জায়ান্ট মুশফিকুর রহিম। তো এখানে দেখি, তাহলে মুশফিকুর রহিমের উচ্চতা প্রায় 5 feet 3 inches। প্রায় এরকম একটা অর্থ আসলো, বোঝা গেছে? কোনো ঘটনা এখনো ঘটেনি, কিন্তু এই ঘটলো বলে এমন বোঝাতে। অর্থাৎ ধরো কোন একটা বিষয়, মানে সেটা দেখে অনুমান করছো যে এটা একটু পরে ঘটবে, বা একটা বিষয়ের উপর নির্ভরশীল আর একটা বিষয় হতে পারে। যেমন ধরো স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং সেটা কিছুক্ষণ পরে ছেড়ে দেবে, এরকম ক্ষেত্রে আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারি। যেমন দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু লিভ দ্য স্টেশন, ট্রেনটি ছাড়লো বলে, মানে ট্রেনটি এখনো ছাড়েনি, কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো সে ছেড়ে দিবে। পরের বাক্যটি দেখি, হি ইজ অ্যাবাউট টু ডাই, একজন মানুষের অবস্থা খুব খারাপ এবং মনে হচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যে উনি মারা যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এরকম অ্যাবাউট যুক্ত সেন্টেন্স ব্যবহার করতে পারি। তার মরা অবস্থা, হি ইজ অ্যাবাউট টু ডাই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে নতুন একটা ব্যবহার শিখব, ব্যস্ততা বোঝানোর জন্য আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারি। যেমন হোয়াট ইজ শি বিজি অ্যাবাউট, সে কি নিয়ে ব্যস্ত। দেখো এখানে আমরা একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে অনেক ব্যস্ত, তাই না? তো হোয়াট ইজ শি বিজি অ্যাবাউট, সে কি নিয়ে ব্যস্ত। এখানে একটা বিষয় লক্ষ্য করো, অ্যাবাউট কিন্তু এখানে একদম বাক্যের শেষে রয়েছে। তাহলে একে কি বলে? কি বলে? ডিটাচড প্রিপোজিশন। এরপরে আমরা অন, অ্যাবাভ এবং ওভার তিনটি নিয়ে আলোচনা করবো একে একে। এই তিনটি প্রিপোজিশনই কিন্তু উপরে বা কোনো কিছুর ওপরে এরকম বোঝানোর জন্য ব্যবহার করা হয়। একটা চিত্র দেখি,
ধরো এটা হচ্ছে একটা সারফেস, এটা চেয়ার হতে পারে, এটা একটা টেবিল হতে পারে, তো এর ঠিক উপরে কোনো কিছু রয়েছে, এই যে সংযুক্ত অবস্থা রয়েছে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। আর এখান থেকে আর একটু উপরে রয়েছে, এরকম ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। আর আরো অনেক উপরে, অর্থাৎ সাধারণত ধর হচ্ছে ওর বাইরে এরকম কোনো অবস্থানে কিছু রয়েছে, এক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করব। আর একটি পিকচার দিয়ে জিনিসটি ক্লিয়ার হই। এখানে দেখো একজন রমণী একটা সোফার উপরে বসে আছে এবং উনি সংযুক্ত অবস্থায় বসে আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? শি স্যাট অন দ্য সোফা। বোঝা গেল? ওনার মাথার উপরে দেখো এখানে একটা ফ্যান ঘুরছে, এই যে ফ্যান, এটা কিন্তু ওনার মাথার উপরে সরাসরি মানে মাথার উপরে সংযুক্ত অবস্থা নেই, কিছুটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ফ্যান ইজ মুভিং ওভার হার হেড। দ্য ফ্যান ইজ মুভিং ওভার হার হেড। আর এখান থেকে ধরো অনেক উপরে আকাশ রয়েছে, তাহলে এই অবস্থাটাকে আমরা বলবো যে দ্য স্কাই ইজ অ্যাবভ হার হেড। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তাহলে ঠিক সংযুক্ত অবস্থায় কোনো কিছুর উপরে থাকলে ওয়ান, তার একটু উপরে থাকলে ওভার, তারও অনেক উপরে, সাধারণত ধরো ওর বাইরে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করব। এখানে একটি বিষয় বলে রাখি, কোনো ক্ষেত্রে অ্যাভাব আর ওভার একই হয়ে যায়, অর্থাৎ যে জায়গায় আমি ওভার ব্যবহার করছি সে জায়গায় আমি অ্যাভাব ব্যবহার করতে পারি। তবে এই জাতীয় সেন্টেন্সগুলো সাধারণত পরীক্ষায় খুব বেশি আসে না, এই জন্য আমি এটি ইলাবোরেটলি আর ডিসকাস করিনি। আমরা অ্যাভাব নিয়ে আলোচনা শুরু করি। অনেক উপরে বোঝাতে, যেটি একটু আগে বললাম, কয়েকটা বাক্য দেখে নেই। দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, আমাদের মাথার উপরে আকাশ অবস্থিত, তাহলে উপরে আমরা অ্যাবভ ব্যবহার করছি। দ্য প্লেন ওয়াজ ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস, প্লেনটি মেঘের উপর দিয়ে ভেসে যাচ্ছিল, তাহলে উপরে অর্থ আসছে, এই জন্য আমরা অ্যাবভ ব্যবহার করলাম। পরের বাক্যটা দেখি, দ্য বেলুন ডিসঅ্যাপিয়ার্ড অ্যাবভ দ্য ক্লাউডস। একই রকম, যে গ্যাস বেলুনগুলো আছে এগুলো ছেড়ে দিলে অনেক উপরে চলে যায়, মনে হয় যে মেঘের উপরে চলে গেল, তো এরকম ক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করব। কোনো ওজন, তাপমাত্রার সংখ্যা, শতকরা হার, বয়স ইত্যাদির অধিক বা বেশি পরিমাণ বোঝালে, অর্থাৎ এত কেজির বেশি, এত ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, এত জোনের বেশি, এত পার্সেন্টের বেশি, এরকম বিষয়গুলো। এখানে একটা বিষয় মাথায় রাখবা যে বেশি বোঝালে বা অধিক বোঝালে কিন্তু অ্যাবভ ব্যবহার করি, কিন্তু প্রায় যদি বোঝায়, যেমন প্রায় এত কেজি, প্রায় এত ডিগ্রি সেন্টিগ্রেড, প্রায় এত, তখন কিন্তু আমরা অ্যাবভ ব্যবহার করব, যেটা একটু আগে আলোচনা করেছি। হিজ ওয়েট ইজ অ্যাবভ 100 কেজি। মাশাআল্লাহ, এখানে দেখো একজনকে আমরা দেখতে পাচ্ছি, তো হিজ ওয়েট ইজ অ্যাবভ 100 কেজি, তার ওজন 100 কেজির বেশি। এখন বিষয়টা যদি এরকম হতো যে তার ওজন প্রায় 100 কেজি, প্রায় 100 কেজি, তাহলে কিন্তু আমরা এখানে অ্যাবভের পরিবর্তে কি ব্যবহার করতাম বলো তো? নিশ্চয়ই অ্যাবভ ব্যবহার করতাম, তাই না? দ্য ইনফ্লেশন ইজ অ্যাবভ 6%। তো এখানে মুদ্রাস্ফীতি বোঝাচ্ছে, এরকম হতে পারে ব্যাংক ইন্টারেস্ট রেট 6%-এর বেশি, এরকম ক্ষেত্রগুলোতে আমরা ব্যবহার করব। ঊর্ধ্বে বা সন্দেহের বাইরে বোঝাতে, যেমন হি ইজ অ্যাবভ সাসপিশন, মানে তিনি সন্দেহের ঊর্ধ্বে। উচ্চতর পদমর্যাদা বা উচ্চ সামাজিক অবস্থান, যেমন বিভিন্ন র্যাঙ্কিং বোঝানোর ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। আর্মি, নেভি, পুলিশ বা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার, এরকম বিভিন্ন যে র্যাঙ্কিংগুলো থাকে, কার উপরে কে অবস্থিত, কোন র্যাঙ্কের উপরে কোনটি রয়েছে, এরকম ক্ষেত্রগুলোতে আমরা অ্যাবভ ব্যবহার করতে পারি। এই ইউনো র্যাঙ্কস অ্যাবভ অ্যান এনডিসি ইন বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। তাহলে বিসিএস প্রশাসন ক্যাডারে একজন ইউনোর র্যাঙ্ক একজন এনডিসির উপরে, একজন এনডিসির উপরে, তাহলে দেখো যে এখানে উপরে অর্থ আসছে। এখানে বিষয়টা যদি এরকম হতো যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে একজন এনডিসির র্যাঙ্ক একজন ইউনোর নিচে, দেখো উপরে বোঝানোর জন্য আমরা অ্যাবভ ব্যবহার করেছি, নিচে যদি দরকার হতো তাহলে আমরা বিলো ব্যবহার করতাম, অর্থাৎ এখানে অ্যাবভের বিপরীত হচ্ছে বিলো। তাহলে বাক্যটাকে এভাবে বলা যেত, অ্যান এনডিসি র্যাঙ্কস বিলো এ ইউনো ইন বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। আশা করি এটি বুঝতে পেরেছো। আমরা যখন বিলো আলোচনা করব তখন এটি আবারও ইলাবোরেটলি ডিসকাস করব। পরের ব্যাপারটা দেখি, এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। 2 ডাইমেনশনাল জিনিসের ক্ষেত্রে উপরে বোঝাতে, এখন বলো তো 2 ডাইমেনশনাল জিনিসটা কি? তোমাদের কি কোনো ধারণা আছে? যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের অবশ্যই এটি ধারণা রয়েছে।
দৈর্ঘ্য প্রস্থ যদি এরকম দুইটি তল থাকে তাহলে এটাকে বলা হয় 2 ডাইমেনশনাল অবজেক্ট। আর 3 ডাইমেনশনাল গুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অর্থাৎ 3টা তল বিবেচনা করা হয়। তো 2টা তল কার রয়েছে? 2টা তল রয়েছে দেয়াল যেগুলো সেগুলোকে আমরা 2টা তল বলে ধরি, বা কোনো স্ক্রিন সেটা 2টা তল ধরি, বা ধরো এই যে এখানে পেপার রয়েছে, এই পেপারকে আমরা দ্বিতল বিশিষ্ট অবজেক্ট ধরে থাকি। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কয়েকটা উদাহরণ দেখে নেই। সাইন ইউর নেম অ্যাবভ দ্য ডটেড লাইন, ডটেড লাইনের উপরে, এবং এটা হচ্ছে 2 ডাইমেনশনাল, এই জন্য হচ্ছে কি হলো, অ্যাবভ হলো। এখানে একটা জিনিস বলে নেই, যদি এখানে উপরে না বুঝিয়ে নিচে বোঝাতো তাহলে আমরা বিলো ব্যবহার করতাম। যেমন এই ডটেড লাইনের নিচে যদি সিগনেচার করতে বলতো, উপরে সিগনেচার করতে বলা হয়েছে কিন্তু যদি নিচে বলা হতো তাহলে কিন্তু আমরা এখানে বিলো ব্যবহার করতাম, তখন হয়ে যেত সাইন ইউর নেম বিলো দ্য ডটেড লাইন, মানে এই ডটেড লাইনের নিচে সিগনেচার করো। পরে দেখি, দেয়ার ইজ আ রেড ফটো অ্যাবভ দ্য ব্ল্যাক অন। ধরো এখানে অনেকগুলো ছবি রয়েছে, এই তো দেয়াল, দেয়াল কিন্তু 2 ডাইমেনশনাল অবজেক্ট, এটা আমি আগেই বলেছি। তাহলে দেয়ালে হচ্ছে এই যে ছবিগুলো রয়েছে, ধরো এটা একটা ব্ল্যাক ফটো, এটা একটা রেড ফটো, তাহলে এটা ব্ল্যাক, এটা রেড, এই ব্ল্যাকের উপরে এই রেডটা রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, দেয়ার ইজ দ্য রেড ফটো অ্যাবভ দ্য ব্ল্যাক অন। তাহলে কালো ছবিটির উপরে একটি লাল ছবি রয়েছে। আশা করি এটি ক্লিয়ার হয়েছে। এবার আমরা অন নিয়ে শুরু করি। এটি বহুল ব্যবহৃত একটি প্রিপারেশন এবং অনেক রকম আলোচনা রয়েছে। আমরা আশা করি যে পুরো আলোচনাটা যদি শুনি খুব সুন্দর মতো সেগুলো বুঝতে পারবো, এবং তাহলে অবশ্যই তোমরা কিন্তু এটা মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? উপরিতলের সংস্পর্শে বা স্থির অবস্থা, এরকম ক্ষেত্রে আমি একটু আগে এটা বলেছি, যেমন দ্য ক্যাট স্যাট অন দ্য চেয়ার। দেখো এই চেয়ারের উপরে নবাবী স্টাইলে একটা বিড়াল বসে আছে। আমরা যেগুলো আমরা বিড়াল পুষি সেগুলো কিন্তু এরকম নবাবী স্টাইলে কিন্তু চলাফেরা করে। তো এই যে সংযুক্ত অবস্থা রয়েছে সেজন্য আমরা এখানে অন ব্যবহার করলাম। এই চেয়ারে বসো, সিট অন দিস চেয়ার। আশা করি বুঝতে পেরেছো। আই স এ বার্ড সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। দেখো পাখিটা এই ডালের সাথে লাগানো অবস্থায় বসে আছে, এই জন্য আমরা এখানে গাছের ডালের উপরে পাখিটি বসে আছে। তো এই ক্ষেত্রে আমরা কি বলছি, I saw a bird sitting on the branch of a tree. এটি রেডমার্ক সেন্টেন্স, অর্থাৎ এটি একটি কম্পিটিটিভ এক্সামে এসছে। ভালো করে বাক্যটি দেখে নাও আবার। সাধারণ ক্ষেত্রে উপরে অর্থ ব্যবহৃত হয়, মানে এখানে সংস্পর্শে বা এরকম কিছু না, ধরো উপরে অর্থ দিচ্ছে, এই ক্ষেত্রগুলোতে আমরা অন ব্যবহার করতে পারি। কয়েকটা বাক্য দেখি। দ্য অথরিটিজ ইম্পোজড এ ট্যাক্স অন টোবাকো। তাহলে তামাকের উপরে, উপরে অর্থ আসলো। ডোন্ট পুট দিস বার্ডেন অন হিম। তার উপরে এই বোঝা চাপিয়ে দিও না, তার উপরে, এখানে উপরে অর্থ আসলো। পরের গুলো দেখি। নির্দিষ্ট দিন বা তারিখের ক্ষেত্রে অন বসে, এটি খুবই ইম্পর্টেন্ট এবং ভালো করে বুঝতে হবে। নির্দিষ্ট দিন বা তারিখ, যেমন এত তারিখ, অমুক বার, এরকম ক্ষেত্রগুলোতে। আর এখানে একটা জিনিস, এটা ভালো করে যদি না বুঝতে তাহলে কিন্তু পরে একটা গন্ডগোল হয়ে যাবে, কারণ অ্যাট বা টু এগুলোর সাথে এই বিষয়গুলো ঠিক মতো ক্লিয়ার হতে হবে। পরবর্তীতে আমি আবার এগুলো আলোচনা করেছি। আই ভিজিটেড দেয়ার অন জুন 10, 2017। তাহলে আমি 2017 সালের 10 জুন সেখানে গিয়েছিলাম বা সেখানে পরিদর্শন করেছিলাম। তাহলে একটা নির্দিষ্ট তারিখ রয়েছে 10 জুন, এই জন্য আমরা এখানে অন ব্যবহার করছি। মাই বার্থডে ইজ অন 7th জুন। আমার জন্মদিন 7 তারিখে, বা আমার জন্ম তারিখ আমার জন্মদিন 7 তারিখে। তো এখানে দেখো আমার সত্যি সত্যি কিন্তু 7 তারিখে আমার জন্মদিন। তো এখানে তারিখ রয়েছে, নির্দিষ্ট তারিখ 7ই জুন, তাহলে অন বসলো এখানে। হি কেম হিয়ার অন স্যাটারডে। এখানে দেখো একটা নির্দিষ্ট দিন রয়েছে, স্যাটারডে, এই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করলাম। এখানে একটা বিষয় মাথায় রাখবা যে কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে এগুলোর সামনে এই যে নির্দিষ্ট দিন রয়েছে কিন্তু তার সামনে অন না। তোমরা এটা ঘাবড়িয়ে গেলে হবে না, বা এরকম মনে করা চলবে না যেটা ভুল রয়েছে, বরং আমেরিকান ইংলিশে এই অনটা ব্যবহার না করলেও চলে। এরপরে ব্যাপারটা দেখি, নির্দিষ্ট নির্ভর করা, ঝুলন্ত বা শরীরের উপরের অংশের ভর বোঝাতে। যেমন তুমি কোনো কিছুর উপরে নির্ভর করছো, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। বা কোনো জায়গার উপরে কোনো কিছু ঝুলে রয়েছে, দেয়ালে কোনো কিছু ঝুলে রয়েছে, সে জায়গায় আমরা অন ব্যবহার করতে পারি। বা শরীরের কোনো অংশের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেমন হাতের সার্কাসে আমরা কি দেখি, সার্কাসে দেখা যায় হাতের উপরে ভর দিয়ে মানুষ হচ্ছে হাঁটাহাঁটি করছে, বা মাথার উপরে ভর দিয়ে হচ্ছে সে চলাফেরা করছে। তো এরকম ক্ষেত্রগুলোতে আমরা অন ব্যবহার করতে পারি। তো কয়েকটি বাক্য দেখি।
আই রিলাই অন ইউ, মানে আমি তোমার উপরে নির্ভর করি। তাহলে এখানে নির্ভর করা অর্থ আসলো, বোঝা গেছে? হি ক্যান স্ট্যান্ড অন ফুট, দেখো এখানে একজন ইয়োগীকে দেখতে পাচ্ছি। এই জিনিসটা কিন্তু টাফ একটা বিষয়, তাই না? এক পায়ে এভাবে দাঁড়িয়ে থাকে এবং পা খেয়ে যে দেখো, তো যারা ইয়োগা করে তারা কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকতে পারে। তোমরা ইচ্ছা করলে এগুলো করতে পারো, হ্যাঁ। ইউটিউবে বিভিন্ন লিঙ্ক আছে, এই ভিডিওগুলো দেখে তোমরা করতে পারো। তো যাই হোক, তো এই যে এক পায়ের উপরে দাঁড়িয়ে রয়েছে, শরীরের কোনো কিছুর উপরে ভর করে দাঁড়ানো, একটা অংশের উপরে ভর করে দাঁড়িয়ে রয়েছে, আমরা সেক্ষেত্রে অন ব্যবহার করছি। দেয়ার আর মেনি পিকচার্স অন দ্য ওয়াল, তাহলে দেখো এখানে দেয়ালের উপরে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, এটাই বলছি দেয়ার আর মেনি পিকচার্স অন দ্য ওয়াল, দেয়ালে অনেকগুলো ছবি রয়েছে। কোনো বিল্ডিং এর কত তলায় বসবাস এমনটি বোঝাতে, যেমন আমি 7 তলায় থাকি, আমি 10 তলায় থাকি, তুমি বিল্ডিং এর কয় তলায় থাকো, এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা তখন অন ব্যবহার করবো। মানে কত তলা, এই তলার উপরে আমরা তখন ওই ফ্লোরের নাম্বারের সামনে আমরা অন ব্যবহার করব। যেমন দেখি, নীল লিভস অন দ্য 11th ফ্লোর অফ দ্য বিল্ডিং, তাহলে দেখো যে 11th ফ্লোর, তার সামনে আমরা অন ব্যবহার করলাম। আর ফ্ল্যাট ইজ অন দ্য 2nd ফ্লোর অফ দ্য বিল্ডিং, তাহলে 2nd ফ্লোরের সামনে অন ব্যবহার করলাম। এরপরে দেখি, কোনো কিছু প্রান্ত বা কিনারায় বা গা ঘেঁষে কোনো কিছুর অবস্থান করলে, যেমন বিষয়টা বলি, ধরো তোমার বাড়ি অমুক রোডে অবস্থিত, বা বাড়ির ধারে এরকম কিছু রয়েছে, এরকম ক্ষেত্রগুলোতে উদাহরণ দেই। প্রথমটা দেখো, ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত, ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে এবং পরবর্তীতে আবার এটা আলোচনা করেছি। তো জাস্ট এখানে নর্মাল একটা কনসেপ্ট দিয়ে দেই যে সীমানার উপরে কোনো কিছু অবস্থিত হলে আমরা, বা সীমানা ঘেঁষে যদি অবস্থিত হয় তাহলে আমরা অন ব্যবহার করি, আর যদি সীমানার ভেতরে অবস্থিত হয় সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, সীমানার বাইরে হলে টু ব্যবহার করি। তো এইগুলো আমি পরে আলোচনা করেছি, এই জন্যে আমি এখানে আর বিস্তারিত আলোচনা করছি না। পরের বাক্যটি দেখি, মাই রেসিডেন্স ইজ অন দ্য কলেজ রোড, তাহলে আমার বাসভবন কলেজ রোডে। তাহলে এখানে আমরা দেখো যে কলেজ রোডে, মানে কলেজ রোডে এই জায়গাটা অবস্থিত, এরকম ক্ষেত্রে আমরা অন ব্যবহার করলাম। পরে দেখি নির্ভরশীলতা বোঝানোর ক্ষেত্রে, যদি আগে একটি বাক্য দিয়েছে, এখানে আর একটা বিষয় দেখে নাও, উই লিভ অন রাইস, এটাও কিন্তু বহুল ব্যবহৃত একটি সেন্টেন্স, এবং এটি আমরা বুঝে হোক না বুঝে হোক এই বাক্যটা কিন্তু আমাদের মুখস্থ আছে, তাই না? তো উই লিভ অন রাইস মানে আমরা ভাত খেয়ে বাঁচি, মানে আমরা ভাতের উপরে নির্ভরশীল। রেডিও টেলিভিশনে কোনো কিছু সম্প্রচার বোঝাতে, যেমন আমরা রেডিওতে গান শুনি বা টেলিভিশনে ফুটবল খেলা দেখি, এরকম কোনো কিছু বোঝাতে আমরা অন রেডিও, অন টেলিভিশন এরকম ব্যবহার করব। যেমন দেখি, আই হার্ড দ্য নিউজ অন রেডিও, মানে আমি খবরটি রেডিওতে শুনেছিলাম। ইজ দেয়ার এনিথিং গুড অন টিভি দিস ইভিনিং, মানে আজ সন্ধ্যায় টিভিতে কি ভালো কিছু সম্প্রচারিত হবে, এরকম অর্থ। উই ওয়াচ ফুটবল ম্যাচেস অন টিভি, তাহলে দেখো যে অন রেডিও, অন টিভি, অন টিভি, আশা করি বুঝতে পেরেছ। এটা দেখো, একটা ঘটনার পর আরেকটি ঘটনা ঘটলে প্রথমটার আগে অন বসে, মানে একটা ঘটনা ঘটলো তারপরে আরেকটা ঘটনা ঘটছে, বা একটা ঘটনার ফলাফল স্বরূপ আরেকটা ঘটনা ঘটছে, তাহলে প্রথম যে ঘটনা সেটার আগে কি বসবে, অন। আমরা বাক্য দেখি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। অন রিসিভিং দিস মেসেজ শি ওয়াজ ভেরি হ্যাপি, মানে এই বার্তাটি পেয়ে তিনি খুব খুশি হন। তো বিষয়টা বলি যে ধরো কেউ একটা কোনো মেসেজ পাইলো এবং এটা পাওয়ার পরে সে ইউরেকা অর্থাৎ আর্কিমিডিক্সের মতো ইউরেকা বলে চিল্লাইতে শুরু করলো। তো এই যে বিষয়টা, আগে মেসেজটা পাইলো তারপরে সে খুশি হলো, তাহলে একটা ঘটনার পরে আরেকটা ঘটনা ঘটলো, তাহলে প্রথম যে ঘটনা আগে মেসেজটা পেয়েছে এটার আগে কি হলো, অন। অনুরূপভাবে অন হিয়ারিং দিস, মানে এটা শুনে হি বার্স্ট ইনটু টিয়ার্স, এই কথা শুনে তিনি কান্নায় ফেটে পড়লেন, অর্থাৎ আগে শুনলেন তারপরে কান্না শুরু করে দিলেন। এই ক্ষেত্রে দেখো প্রথম যে ঘটনা তার আগে অন বসেছে। অন রিডিং দ্য লেটার শি স্টার্টেড উইপিং, একই রকম বাক্য। পরেরটা দেখি, শাড়ি পরিহিত অবস্থায় বোঝালে ব্যক্তির পূর্বে অন বসে। এখানে বিষয়টা খুব ভালো করে দেখো, ব্যক্তির পূর্বে অন বসবে, ঠিক আছে? শাড়ির পূর্বে কিন্তু অন বসবে না, ব্যক্তির পূর্বে অন বসবে। তাহলে আমরা দেখি, দ্য শাড়ি অন হার ইজ ভেরি এক্সপেন্সিভ, শাড়ি অন হার, দেখো ব্যক্তি দেখো হার, তাহলে তার
তিনি যে শাড়িটি পরে রয়েছেন সেটি খুব এক্সপেন্সিভ বা ব্যয়বহুল। তো ব্যক্তির পূর্বে কি বসলো? অন। এটা রেড মার্ক, অর্থাৎ এটি কম্পিটিটিভ এক্সামে এসছে। তাহলে ভালো করে সেন্টেন্সটি আবার দেখে নাও। দেখো এখানে আমি একটু আগে যেটা বললাম যে ব্যক্তির পূর্বে অন বসছে, কিন্তু শাড়ির পূর্বে কিন্তু অন বসছে না। যেমন ধরো বিদ্যা বালান লুকস বিউটিফুল ইন শাড়ি। বিদ্যা বালানকে সবাই চেনো, তাই না? এবং আমরা তাকে দেখি যে অধিকাংশ সিনেমা উনি শাড়ি পরে থাকে। তো এই যে বিদ্যা বালান লুকস বিউটিফুল ইন শাড়ি, বিদ্যা বালানকে শাড়িতে সুন্দর দেখায়। তাহলে কোনো ইউনিফর্ম, সাধারণত এটা পরে আবার আলোচনা করেছি যে কোনো ইউনিফর্মের আগে বা ইউনিফর্ম পরা অবস্থায় বোঝালে বা কোনো ড্রেস পরা অবস্থায় বোঝালে তার পূর্বে ইন বসে। তাহলে ইন শাড়ি, কিন্তু ওয়ান হার। বোঝা গেল? কোনো মেশিন যে জ্বালানি বা শক্তি ব্যবহার করে চলে তা বোঝাতে। যেমন এই গাড়িটি ডিজেলে চলে, এই গাড়িটি পেট্রোলে চলে, এরকম বোঝাতে। বাক্য দেখি, দিস কার রানস অন পেট্রোল, টিভি রানস অন ইলেকট্রিসিটি। বাস, ট্রেন, জাহাজ ইত্যাদিতে ভ্রমণরত অবস্থা বোঝাতে। যেমন ধরো তুমি বাসে যাচ্ছ বা ট্রেনে যাচ্ছ, এ সময় কারোর সাথে দেখা হয়ে গেল এবং বললা যে বাসের উপরে তার সাথে আমার দেখা হলো, অথবা বাসে বসে আমরা গল্প করলাম বা ট্রেনে বসে গল্প করলাম। তাহলে অন দ্য বাস, অন দ্য ট্রেন, এরকম কোনো কিছু। আই মেট হার অন দ্য ট্রেন, যেটি একটু আগে বললাম যে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে ট্রেনে, বা তার সাথে ট্রেনে আমি সাক্ষাৎ করলাম। তাহলে অন দ্য ট্রেন। উই টক টু হিম অন দ্য বাস, আমরা তার সাথে বাসে কথা বলেছিলাম। তাহলে ভ্রমণরত অবস্থায় সাক্ষাৎ হয়েছে বা কথা হয়েছে, এরকম ক্ষেত্রগুলোতে আমরা ট্রেন বা বাসের পূর্বে অন বসাচ্ছি। আচ্ছা, এখানে আর্টিকেলের একটা নিয়ম রয়েছে, অন ট্রেন, অন দি ট্রেন, এরকম কখন কোনটা কারা ক্ষেত্রে বসবে। তো এই বিষয়ে কিছু কনফিউশন আমাদের হয়, এগুলো কিন্তু আমি পরে আলোচনা করেছি, এই জন্য এখানে এটা আলোচনা করলাম না। এরপরে ব্যবহারটি দেখি, কোনো প্রক্রিয়ার মধ্যে আছে এমন। কোনো প্রক্রিয়ার মধ্যে, যেমন দিস কার ইজ অন শো। ধরো একটা কার হচ্ছে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে, এই প্রদর্শনীর জন্য রাখা হয়েছে, তাহলে দিস কার ইজ অন শো, তাহলে এই কারটি প্রদর্শনীর জন্য। দিস কার্স আর অন সেল, তাহলে কোনো কিছু কার যদি বিক্রির জন্য রাখা হয় তাহলে বলবো দিস কার্স আর অন সেল। হি ইজ অন মেডিকেল লিভ, তাহলে হয়তো উনি মেডিকেল লিভ নিয়েছেন এবং মেডিকেল ছুটিতে রয়েছেন, তাহলে এই ক্ষেত্রে বলবো হি ইজ অন মেডিকেল লিভ। এটা একটা প্রক্রিয়া বোঝাচ্ছে। উপলক্ষে বোঝাতে অন বসে, যেমন আই থ্যাংক ইউ অন ইউর সাকসেস, মানে তোমার সফলতার জন্য তোমাকে ধন্যবাদ। হি কেম হিয়ার অন দ্য ওকেশন, মানে তিনি এই উপলক্ষে এখানে এসেছিলেন, তাহলে এখানে উপলক্ষ বোঝাচ্ছে, এই জন্য অন বসলো। এবার আমরা ওভার নিয়ে আলোচনা করব। উপরে অর্থে মানে সাধারণত স্পর্শ করে নেই এমন অবস্থা বোঝাতে এটি ব্যবহৃত হয়। হি হেল্ড অ্যান আমব্রেলা ওভার হিজ হেড, দেখো তার মাথার উপরে একটি ছাতা রয়েছে। তো এরকম ক্ষেত্রে দেখো স্পর্শ অবস্থানে কিছুটা উপরে, এরকম ক্ষেত্রে আমরা কি বলছি? ওভার। তাহলে মাথার উপরে, উপরে অর্থ আসছে এবং স্পর্শ যেহেতু নাই সেজন্য আমরা এখানে ওভার ব্যবহার করলাম। এ ক্রো ফ্লিউ ওভার দ্য হাউস, তাহলে বাড়ির উপর দিয়ে একটি কাক উড়ে গেল। তাহলে বাড়ির উপর দিয়ে যে কাক উড়ে যায় এটা কিন্তু অনেক বেশি উপরে না, যেমন আকাশ আমাদের মাথার অনেক উপরে অবস্থিত, বা একটা প্লেন যখন উড়ে যায় অনেক উপরে অবস্থিত, কিন্তু একটা কাক বা একটা পাখি যখন মাথার উপর দিয়ে উড়ে যায়, একটা বাড়ির উপর দিয়ে উড়ে যায়, একটা গাছের উপর দিয়ে উড়ে যায়, তখন কিন্তু সেটা অনেক উপরে না। তো এরকম পজিশনের ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করতে পারি। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, এই সেন্টেন্সগুলো কিন্তু পরীক্ষা এরকম বাক্য অনেকবার এসছে এবং বিভিন্ন ফর্ম নিয়ে এসছে। যেমন ধরো হচ্ছে দেয়ার ইজ দ্য যমুনা ব্রিজ ওভার দ্য রিভার অফ যমুনা, দেখো রিভার বিষয়টি কিন্তু রয়েছে, তাহলে এই যে নদীর উপরে ব্রিজ রয়েছে এই ক্ষেত্রগুলোতে আমরা ওভার ব্যবহার করব। এখানে আরেকটা বিষয় রয়েছে, মাঝে মাঝে এখানে অ্যাক্রোসও দেখতে পারো, তো অ্যাক্রোসের ব্যবহারটা কোথায় হয় আমি সেগুলো পরে আলোচনা করব। আপাতত এখানে যে সেন্টেন্সগুলো দিলাম এগুলো ভালো করে খেয়াল করো, যে দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, দেয়ার ইজ দ্য যমুনা ব্রিজ ওভার দ্য রিভার অফ যমুনা। কোনো কিছু দ্বারা কোনো কিছু আবৃত থাকলে, যেমন এটা খুব সহজ বিষয়, এই যে দেখো যে টেবিল ক্লথ দিয়ে এই টেবিলটা আবৃত রয়েছে, বা এই যে লেপ দিয়ে তাকে মুড়ে দেওয়া হয়েছে, এরকম আবৃত অবস্থায় থাকলে আমরা ওভার ব্যবহার করতে পারি। কয়েকটা বাক্য দেখি। আই স্প্রেড এ শিট অফ ক্লথ ওভার দ্য টেবিল, তাহলে আমি টেবিলটিকে এক খণ্ড কাপড় দিয়ে জড়িয়ে দিলাম বা আবৃত করে দিলাম।
তাহলে এই যে আবৃত করে দেওয়া হলো, এক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করলাম। পরের বাক্যটা দেখি, she put a quilt over me, তিনি আমার উপরে একটি লেপ রাখলেন, মানে লেপ দিয়ে আবৃত করে দিলেন। এটি পরীক্ষা এসেছিল, এই জন্য এটি রেড মার্ক। হি পুট এ রাগ ওভার মি, মানে সে আমাকে কম্বল দিয়ে ঢেকে দিল। এই যে দেখো কম্বল দিয়ে ঢেকে দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করছি। বোঝা গেছে? এটা ভালো করে দেখে নাও, এটাও ভালো করে দেখে নাও, কারণ এই উদাহরণগুলো পরীক্ষাতে আসে। এরপরে দেখি প্রভাব বা নিয়ন্ত্রণ বোঝাতে, যেমন শি হ্যাজ নো অথরিটি ওভার হার সান। দেখো এখানে একটা বাচ্চা বসে আছে এবং তার মা হয়তো তাকে খাবার জন্য অনেক কিছু বলছে, কিন্তু বাচ্চা বলছে না খাবো না। তো এই যে দেখো সন্তানের উপরে মায়ের প্রভাব নেই, অনেক দুষ্ট বাচ্চা কিন্তু রয়েছে। আশা করি তোমরা কিন্তু এরকম দুষ্ট হবে না, ঠিক আছে? তো দেখি শি হ্যাজ নো অথরিটি ওভার হার সান, মানে তার সন্তানের উপরে তার কোনো কর্তৃত্ব নেই, খুবই দুঃখজনক। হি হ্যাজ লিটিল কন্ট্রোল ওভার হিজ স্টুডেন্টস। তোমরা অনেক সময় দেখা যায় ক্লাস করো কিন্তু কথা শোনো না, এদিক ওদিক দেখাদেখি করো, বা শিক্ষক কথা বলছেন তোমরা তার দিকে মনোযোগ দিচ্ছ না। তাহলে এরকম ক্ষেত্রে বলা যেতে পারে হি হ্যাজ লিটিল কন্ট্রোল ওভার হিজ স্টুডেন্টস। তোমরা এরকম করবে না, ক্লাস অবশ্যই মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে? আর আমার এই যে এখন ক্লাস করছো, এটাও কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে। তোমরা দেখা যায় যে হচ্ছে একই সাথে একাধিক কাজ করো, যেমন এখন হচ্ছে তোমরা ভিডিও দেখছো, হয়তো অন্যদিকেও কিছু করছো, কথা বলছো, এরকম করা যাবে না। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, কারণ এই ক্লাসটা করলে আমি বিশ্বাস করি 100% জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঝুঁকে কিছু করা অর্থে দেখো সেন্টেন্স দেখি, দ্য টিচার হেল্ড হিজ হ্যান্ড ওভার হিজ শোল্ডার। অনেক সময় আমি তোমাদের দেখা যায় যে কাঁধে হাত দিয়ে তোমাদের একটু বুঝাচ্ছি যে বাবা একটু ভালো করে লেখাপড়া করো, তখন কিন্তু একটু মানে ঝুঁকতে হয়, তাই না? তো এই যে ঝুঁকলো বা হচ্ছে, দেখো যে এই যে পরের বাক্যটা দেখি, দ্য ডক্টর লিন্ড ওভার দ্য পেশেন্ট। দেখো ডাক্তার হচ্ছে রোগীর দিকে, এই যে বাচ্চাটার দিকে কিছুটা ঝুঁকে গেছে। এই যে ঝুঁকে যাওয়া, এরকম ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করতে পারি, দ্য ডক্টর লিন্ড ওভার দ্য পেশেন্ট, ডাক্তার রোগীর দিকে ঝুঁকলেন। সর্বত্র বা অনেক স্থানে বোঝাতে, এটা পরীক্ষাতে এসছে এবং ভালো করে বুঝতে হবে, এবং তোমরা, আমার মনে হয় যে তোমরা এটা ব্যবহারটা জানো। সর্বত্র বা অনেক স্থানে বোঝাতে, যেমন জুট ইজ গ্রোন অল ওভার বাংলাদেশ, মানে জুট সারা বাংলাদেশ ব্যাপী জন্মায় বা বাংলাদেশের সর্বত্র জন্মায়, পাট সারা বাংলাদেশ জুড়ে জন্মায়। অন পয়লা বৈশাখ দেয়ার ইজ এ ফেস্টিভ মুড অল ওভার দ্য কান্ট্রি। দেখো অল ওভার দ্য কান্ট্রি, পয়লা বৈশাখে সারা দেশব্যাপী উৎসব মুখর পরিবেশ বজায় থাকে। ওভার বাংলাদেশ দ্য জেনারেল মুভমেন্ট অফ এয়ার ইজ ফ্রম সাউথ টু নর্থ। বাংলাদেশ ব্যাপী বা বাংলাদেশে দ্য জেনারেল মুভমেন্ট, মানে জেনারেল মুভমেন্ট অফ এয়ার মানে বাতাসের সাধারণ যে মুভমেন্ট বা চলাচল, সেটা হচ্ছে সাউথ টু নর্থ, দক্ষিণ থেকে উত্তরে। এই জন্য কিন্তু আমরা বাড়ি যখন কিনি বা ফ্ল্যাট কেনা হয়, তখন আমরা দেখি সাউথ আর নর্থ মুখী কোনো সাইডে আমি অ্যাক্সেস পাচ্ছি কিনা। যদি এই সাইডে অ্যাক্সেস না থাকে, সাউথ আর নর্থ অর্থাৎ উত্তর আর দক্ষিণমুখী যদি না হয়, তাহলে কিন্তু আমরা সে বাড়িটাকে ভালো বলি না, তাই না? এরপরে দেখি কোনো কিছু ডিঙিয়ে বা এক পাশ হতে অন্য পাশে, যেমন চোর হচ্ছে দেয়াল ডিঙিয়ে বাগানের মধ্যে ঢুকে পেঁপে চুরি করলো বা লেবু চুরি করলো। তাহলে এই যে দেয়াল ডিঙিয়ে, বা দেখা যায় বিড়ালকে যখন তাড়া দেওয়া হয়, সেই দিক ওদিক মানে জ্ঞান শূন্য হয়ে কি করে, মানে তাড়াতাড়ি সে পালানোর জন্য সামনে দেখা গেল হচ্ছে দেয়াল আছে, দেয়াল টপকে চলে গেল, বা গেট আছে, গেট টপকে চলে গেল। বা হচ্ছে বিড়াল মামা চুরি করে হচ্ছে যখন ঘরে ঢোকে, তখন জানালা টপকে ভিতরে ঢুকে যায়। এই যে টপকে কোনো কিছু ঢোঙা বা ডিঙিয়ে কোনো কিছু পার হওয়া, এরকম ক্ষেত্রগুলোতে আমরা ওভার ব্যবহার করতে পারি। যেমন দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল। দেখো এই যে জাম্পড ওভার দ্য ওয়াল অথবা জাম্পড ওভার দ্য গেট, সে লাফিয়ে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশ পার হয়ে গেল। দ্য থিপ জাম্পড ওভার দ্য কম্পাউন্ড ওয়াল, এখানে একই রকম বিষয়। দ্য ম্যান জাম্পড ওভার দ্য ওয়াল ইনটু দ্য গার্ডেন। তাহলে এখানে দেয়াল টপকিয়ে সে বাগানের মধ্যে মানুষটি ঢুকে গেল। এইখানে দেখো দুইটা বাক্য পরীক্ষাতে এসেছিল, এই জন্য এগুলো রেড মার্কড। এরপরে ব্যাপারটা দেখি, এক প্রান্ত থেকে অপর প্রান্তে তথ্য প্রেরণমূলক মাধ্যমের পূর্বে, যেমন মোবাইলে আমরা কথা বলি, টেলিফোনে কথা বলি, এই বিষয়গুলোতে আমরা দেখে নেই হি রিকোয়েস্টেড মি ওভার দ্য ফোন অথবা বাই ফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। হি রিকোয়েস্টেড মি ওভার দ্য ফোন, দেখো এখানে ওভার দ্য ফোন, আর্টিকেল যখন থাকছে তখন আমরা ওভার ব্যবহার করছি, কিন্তু ফোনের সামনে যখন আর্টিকেল থাকছে না তখন বাই ব্যবহার করছি।
এটা নর্মালি বলে রাখি যে আমরা এভাবে ইউজ করব যে যখন আর্টিকেল থাকবে না তখন আমরা বাই ব্যবহার করব, আর যখন আর্টিকেল থাকবে দি আছে তখন আমরা ওভার ব্যবহার করব। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবে এখানে অন ব্যবহৃত হয়। অন কোথায় হয়, বাই কোথায় হয়, ওভার কোথায় হয়, আমরা এগুলো পরে আবার ডিসকাস করব। আপাতত এখানে এইটুকু আলোচনা জেনে রাখো যে আর্টিকেল না থাকলে বাই, আর্টিকেল থাকলে ওভার, এবং এটি পরীক্ষা এসেছিল, ভালো করে বাক্যটি দেখে নাও এবং মুখস্থ করে নাও। এর পরেরটা দেখি, একটা পোশাকের উপর আর একটা পোশাক পরলে, যেমন শীতকালে আমরা শার্টের উপরে সোয়েটার পরি, বা ব্লেজার, শার্টের উপরে আমরা নর্মালি ব্লেজার পরতে পারি, বা গেঞ্জির উপরে শার্ট পরি। এই যে একটা পোশাকের উপরে আর একটা পোশাক পরা হলো, সেই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। তোমরা ব্রায়ান অ্যাডামসকে দেখতে পাচ্ছ এবং দেখছি যে উনি শার্টের উপরে একটা ব্লেজার পরেছে। ব্রায়ান অ্যাডামসকে তোমরা চেনো? উনি একজন ক্যানাডিয়ান সিঙ্গার এবং ওনার বিখ্যাত ওনার গান রয়েছে এবং আমি ওনার ফ্যান। ব্রায়ান অ্যাডামস ওর এ ব্লেজার ওভার হিজ শার্ট। তাহলে শার্টের উপরে ব্লেজার পরেছেন, শার্টের উপরে, তাহলে যার উপরে তার সামনে ওভার বসে যাবে। যদি টি শার্টের উপরে হতো তাহলে এখানে থাকতো কি টি শার্ট। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, বিনিথ। দেখো ওখানে একটা জিনিস আলোচনা করেছিলাম যে অ্যাভাব যখন ইউজ করছি সেকেন্ড ডাইমেনশনাল অবজেক্টের ক্ষেত্রে উপরে বোঝাতে মানে আমরা অ্যাভাব ব্যবহার করছি, আর নিচে বোঝানোর ক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করছি। আর এখানে দেখো যে এই যে একটা ড্রেসের উপর আর একটা ড্রেস, তো উপরে বোঝাতে আমরা ওভার ব্যবহার করছি, নিচে যদি বোঝাই তাহলে বিনিথ ব্যবহার করব। সেন্টেন্সটাকে আমরা যদি রিভার্স করি, ব্রায়ান অ্যাডামস ওর হিজ শার্ট, হিজ শার্টকে যখন সামনে দিয়ে দিলাম, কার নিচে শার্টটা পড়েছে? বিনিথ এ ব্লেজার। বোঝা গেল? এই যে আমরা এটাকে রিভার্স করলাম, তখন নিচে বোঝানোর জন্য বিনিথ ব্যবহার করলাম। এখানে যদি বিলো ব্যবহার করো তাহলে কিন্তু হবে না। পরেরটা দেখি, বেশি বা মোর দ্যান বোঝাতে। এখানে আমরা সরাসরি মোর দ্যানও ব্যবহার করতে পারি, আবার ওভার ইউজ করতে পারি। ওভার 300 স্টুডেন্টস হ্যাভ পাসড, আমরা এরকম বলে থাকি, তোমরা আশা করি এটা জানো। কোনো কিছু করতে করতে, কোনো কিছু করতে করতে, ধরো চা খেতে খেতে, কফি খেতে খেতে, এরকম ক্ষেত্রে। লেটস ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি। এখানে হতে পারে কাপ অফ টি, কাপ অফ কফি, বোতল অফ ওয়াইন, এরকম কিছু। মানে চা খেতে খেতে চলো বিষয়টি নিয়ে আলোচনা করি। নাও হি ইজ রিল্যাক্সিং ওভার এ গ্লাস অফ কুল ওয়াটার। এখানে একই বিষয়, দেখো ওভার বসেছে। কোনো কিছুর উপর দিয়ে তাকানো বোঝাতে, দেখো এই ভদ্রমহিলা এই যে দেয়ালের উপর দিয়ে তাকাচ্ছে বাইরে, তাহলে এই যে কোনো কিছুর উপর দিয়ে তাকাচ্ছে, এরকম ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করতে পারি। শি লুকড ওভার দ্য ওয়াল। এটা খুব সহজ জিনিস, একটু দেখে নাও। জানালা দিয়ে কোনো স্থান দেখা গেলে, যেমন তোমার বাড়ির জানালা দিয়ে মার্কেট দেখা যায়, তোমার বাড়ির জানালা দিয়ে বন দেখা যায়, নদী দেখা যায়, এরকম ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করতে পারি। যেমন হিজ রুম হ্যাভ এ ভিউ ওভার দ্য ফরেস্ট, মানে তার ঘর থেকে বন দেখা যায়। এখানে যদি নদী দেখা যেত তাহলে কি হতো? ওভার দ্য রিভার। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা আবার একটু বিষয়গুলো দেখে নেই যে অন, ওভার, অ্যাভাব কোথায় কোনটা হচ্ছে। অন, কোনো কিছুর উপরে স্পর্শ অবস্থায় আছে এমনটি বোঝানোর ক্ষেত্রে অন ব্যবহার করা হয়, মানে একদম সংযুক্ত বা স্পর্শ অবস্থায়। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, কোনো কোনো ক্ষেত্রে অনের পরিবর্তে অন দ্য টপ অফ বসে। কোথায় বসবে আমি খুব ভালো করে বলছি, শুনে নাও। অন দ্য টপ অফ যে জায়গায় বসে সেটাকে বলা হচ্ছে আনইউজুয়াল পজিশন। হোয়াট ডাজ ইট মিন? আনইউজুয়াল পজিশন মানে সাধারণত যে জায়গায় কোনো কিছু রাখার কথা না সে জায়গায় রাখা হয়েছে। যেমন ধরো আমরা একটা মোবাইল টেবিলের উপরে থাকতে পারে, তোমার পকেটে থাকতে পারে, এরকম কোনো সারফেসের উপরে থাকতে পারে, কিন্তু টেলিভিশনের উপরে সাধারণত আমরা মোবাইল রাখি না। তাহলে এই যে টেলিভিশনের উপরে রাখলাম, এটা হচ্ছে আনইউজুয়াল পজিশন। আবার ধরো চাবি আমরা সাধারণত টেবিল, চেয়ার বা কোনো জায়গায় হ্যাঙ্গিং করে রাখি, দেয়ালে ঝুলিয়ে রাখার ব্যবস্থা হতে পারে, কিন্তু আমরা ফ্রিজের উপরে কিন্তু চাবি সাধারণত রাখি না। তাহলে এই যে তুমি যদি ফ্রিজের উপরে চাবি রাখো তাহলে সেটাকে বলা হচ্ছে আনইউজুয়াল পজিশন। তাহলে বাক্য আমরা যখন দেখবো জিনিসটি আরো ক্লিয়ার হবে। ওভার অনের চেয়ে উপরে এবং অ্যাবভের চেয়ে নিচে অবস্থিত জিনিস, সাধারণত গতিশীল বস্তু, তবে স্থির ক্ষেত্রে হতে পারে। আর অ্যাবভ হচ্ছে সাধারণত ধরাছোঁয়ার বাইরে, মানে অনেক উপরে। অধিকাংশ ক্ষেত্রে স্থির অবস্থান, তবে গতিশীলতা বোঝাতে পারে।
দেয়ার ইজ এ ল্যাপটপ ড্যাশ দ্য টেবল। বাক্যটা দেখি যে দেয়ার ইজ এ ল্যাপটপ অন দ্য টেবল। তাহলে এখানে ভালো করে দেখো তো যে টেবিলের উপরে এটা সংযুক্ত অবস্থা, এই জন্য এখানে হবে কি অন। দ্য কিজ ওয়ার কেপ্ট ড্যাশ দ্য রেফ্রিজারেটর। এখানে দেখো চাবিগুলো রাখা হয়েছে রেফ্রিজারেটরের উপরে, তাহলে অবশ্যই সংযুক্ত অবস্থা রয়েছে এবং রেফ্রিজারেটরের উপরে আমরা সাধারণত চাবি রাখি না, তাহলে এটা একটা আনইউজুয়াল পজিশন। আমরা এখানে কি ব্যবহার করব, অন দ্য টপ অফ। তবে এখানে অন ব্যবহার করলেও হবে, তবে এখানে অন দ্য টপ অফ ব্যবহার করলে জিনিসটা আরও ভালো শোনাবে। এ বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড। পাখি যখন মাথার উপর দিয়ে উড়ে যায়, এটা অনেক উপরে না, কিছুটা উপরে, তাহলে এ বার্ড ফ্লিউ ওভার মাই হেড। দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড। মাথার উপরে আকাশ অবস্থিত, এটা অনেক উপরে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো, ধরাছোঁয়ার বাইরে, এই জন্য আমরা অ্যাবভ ব্যবহার করব। দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ মাই হেড। আর মাথার উপরে ফ্যান ঘুরছে, তাহলে মাথার উপরে ফ্যান ঘুরছে, এটা অনেক উপরে নয়, কিছুটা উপরে, এই জন্য আমরা এখানে ব্যবহার করব ওভার মাই হেড। দ্য স্টার্স আর ফার ড্যাশ দ্য ওয়ার্ল্ড। তাহলে তারা আমাদের অনেক উপরে অবস্থিত, তাহলে এখানে অ্যাবভ ব্যবহার করব। এ বল ইজ স্পিনিং ড্যাশ ইজ হেড। এটা ভালো করে লক্ষ্য করো, বল মাথার উপরে যদি ঘোরানো হয়, আমরা অনেক ফুটবলারকে দেখি খুব সুনিপুণভাবে তারা মাথার উপরে বল ঘোরাতে পারে এবং খুব দেখতে মজা লাগে, তাই না? তো এই ক্ষেত্রে বলটা কিন্তু মাথার সাথে সংযুক্ত আছে কিন্তু স্থির নেই। যদি স্থির থাকতো তাহলে আমরা অন বোঝাতে পারতাম, কিন্তু যদি বলটা যে ঘুরছে তখন গতিশীল অবস্থা, এই জন্য আমরা এখানে ওভার ব্যবহার করব। তাহলে বল ইজ স্পিনিং ওভার হিজ হেড। আর মাথার উপরে কেউ বল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ধরো অনেকে আছে যে বল মাথায় নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে ওক্ষেত্রে কিন্তু বলবো যে হচ্ছে এ বল ইজ অন হিজ হেড বা দেয়ার ইজ এ বল অন হিজ হেড, মানে তার মাথার উপরে একটি বল রয়েছে। বোঝা গেল পার্থক্যটা? বলটা যখন ঘুরছে তখন কিন্তু সেটা গতিশীলতা বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে ওভার ব্যবহার করলাম। কিন্তু বল নিয়ে যদি কেউ মাথার উপরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতো তাহলে সেখানে অন হিজ হেড হতো। হি রেজড হিজ আর্মস ড্যাশ হিজ হেড। মাথার উপরে হাত উঠালো। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো বলো তো? ওভার ব্যবহার করব। তবে এখানে কিছু কিছু ক্ষেত্রে তোমরা অ্যাবভও দেখতে পারো। তো আমি বলেছি যে ওভার আর অ্যাবভ কিছু কিছু জায়গায় একই হতে পারে, তবে সাধারণত এগুলোতে যদি দেখো যে ওভার রয়েছে, ওভার অপশনেই দাগ দিবা, আর ওভার যদি না থাকে অ্যাবভ থাকে তখন আমরা অ্যাবভটা নিব। এ লাইট হ্যাংস ড্যাশ দ্য টেবল। তাহলে টেবিলের উপরে একটি লাইট ঝুলছিল, তাহলে টেবিলের উপরে সংযুক্ত অবস্থা নয়, কিছুটা উপরে, এখানে আমরা ওভার ইউজ করব, তবে এখানে অ্যাবভও নেওয়া যেতে পারে। মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যেটুকু আলোচনা করলাম তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখবা, নোট করে রাখবা এবং পরবর্তী লেকচারের জন্য ওয়েট করো। আমি ইনশাল্লাহ পরে এই জিনিসগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।